যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। এদিকে খান ইউনিসে ইসরায়েলি জিম্মিদের মরদেহ খুঁজছে হামাস ও রেড ক্রস। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির ফলে কিছু কিছু ব্যাংক খুললেও নগদ অর্থের ঘাটতিতে বড় সমস্যায় পড়েছেন গাজাবাসী। নগদ অর্থ সংকটের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন তারা। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। ২ বছর ধরে গাজায় নির্বিচার হামলায় ঘরবাড়ি, স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠানের মতো অনেক ব্যাংক ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১০ই অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার ৬ দিন পর ১৬ই অক্টোবর থেকে কিছু ব্যাংক খোলা শুরু করে। এসব ব্যাংক থেকে অর্থ তুলতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পর তাদের বেশিরভাগকে হতাশা নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে। কেননা ব্যাংক খোলা থাকলেও ইলেকট্রনিক লেনদেন ছাড়া আর কিছুই হচ্ছে না, কারণ কোনো আমানত নেই, তাই নগদ অর্থ তোলা সম্ভব হচ্ছে না। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে বিমান হামলা চালিয়ে যাচ্ছে, আর এই হামলায় শুক্রবার কমপক্ষে ৩ জন নিহত হন। অন্যদিকে চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি দল যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মরদেহের বিনিময়ে ২৮ জন বন্দীর দেহাবশেষ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে ১৭ জনের মরদেহ হামাস ফেরত দিয়েছে। আর বাকিদের মরদেহ খুঁজতে শুক্রবার রেড ক্রস ও হামাসের সামরিক শাখার সদস্যরা পূর্ব খান ইউনিসে অনুসন্ধান চালিয়েছে। অন্যদিকে কাতারের শীর্ষ কূটনীতিকরা সতর্কবার্তা দিয়েছেন যে গাজা এমন এক মরণ ফাঁদে পড়ার ঝুঁকিতে আছে যেখানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থামছে না রক্তপাত। তারা গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনে দ্রুত অগ্রগতি সাধন এবং প্রশাসন গঠনের আহ্বান জানিয়েছেন, যাতে ইসরায়েলি সেনা পুরোপুরি সরিয়ে নেওয়ার পথ সুগম হয়। শারমিন স্বপ্না, ৭১। যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আরও ৩০ ফিলিস্তিনের মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। শুক্রবার মরদেহগুলো গাজার খান ইউনিসের আল নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছে দেয় রেড ক্রস। মরদেহগুলো পাওয়ার তথ্য নিশ্চিত করে আল নাসের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা মরদেহগুলো গ্রহণ করেছে। যুদ্ধবিরতি শুরুর পর এখন পর্যন্ত ২২৫ জনের মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। এর আগে বৃহস্পতিবার রাতে ২ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত পাঠায় হামাস। গত ১৩ অক্টোবর ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এতে বলা হয়েছিল একজন জিম্মির মরদেহ দিলে ইসরায়েল ১৫টি মরদেহ ফেরত দেবে। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই ২ বার এটি লঙ্ঘন করেছে ইসরায়েল। চুক্তি ভেঙে গাজায় ব্যাপক হামলা চালিয়ে তারা নতুন করে প্রায় ১৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে শুধুমাত্র এক রাতে ১০৪ জনকে হত্যা করেছে আইডিএফ। ইসরায়েলের জেরুজালেমে বিক্ষোভ করেছেন কয়েক লাখ অতি রক্ষণশীল ইহুদি। ইসরায়েলি সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের জন্য দেশটিতে সরকারিভাবে যে আদেশ জারি রয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তারা। ডেমনস্ট্রেশন অব দ্য মিলিয়ন নাম পাওয়া এক বিক্ষোভে ইসরায়েলের সব আলট্রা অর্থোডক্স পক্ষের মধ্যে বিরল এক ঐক্য দেখা গেছে। শুক্রবার দেশটির গণমাধ্যম জানায় চাবাদ নামের একটি আলট্রা অর্থোডক্স গোষ্ঠীর রাবাইরা অর্থাৎ ইহুদি ধর্মীয় নেতা ওই বিক্ষোভের ডাক দেন। বিক্ষোভে আন্দোলনকারীরা হামাস বা ইসরায়েলি সেনাবাহিনীর কোনো যোগ না দেওয়ার ঘোষণা দেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে বিক্ষোভে অংশ নেওয়া মানুষের সংখ্যা যেন বেশি না হতে পারে তা নিশ্চিত করতে দেশটির পুলিশ জেরুজালেম যাওয়ার প্রধান সড়ক সহ শহরটির অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয়। তারপরও বিক্ষোভকারীদের অনেকে পায়ে হেঁটে এবং ট্রেনে করে শহরের উদ্দেশ্যে রওনা হন। আন্তর্জাতিক আদালতের আইনি জবাবদিহি থেকে রক্ষা করতে গোপনে ইসরায়েলকে সহযোগিতা করছে গুগল ও অ্যামাজন। ২০২১ সালে স্বাক্ষরিত প্রজেক্ট নিম্বাস চুক্তির আওতায় ইসরায়েলকে ১২০ কোটি মার্কিন ডলারের সহযোগিতা দিয়েছে এই দুই প্রযুক্তি জায়ান্ট। এই চুক্তির আওতায় ইসরায়েলকে তাদের উন্নত ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা দিয়েছে। সৃষ্টি ঘটক রিপোর্ট। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় থেকে ফাঁস হয়েছে এতদিন গোপন থাকা গুগল ও অ্যামাজনের সঙ্গে একটি চুক্তির নথিপত্র। ওই নথির চুক্তি অনুযায়ী কোনো বিদেশি আদালত ইসরায়েল সংক্রান্ত তথ্য চাইলে তারা তা গোপনে টিপ অফ বা আগাম সতর্কবার্তা দিয়ে ইসরায়েলকে জানিয়ে দেবে বলে গুগল ও অ্যামাজন এ চুক্তিতে সম্মত হয়েছিল। এই সংকেত পাঠানো হতো ইসরায়েলি শেকেলে প্রতীকী অর্থ প্রেরণের মাধ্যমে।
চুক্তির আরেকটি ধারায় বলা হয়েছে ইসরায়েল গুগল ও অ্যামাজনের যে কোনো সেবা ব্যবহার করতে পারবে, এমনকি সেটি যদি মানবাধিকার বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তবুও কোম্পানিগুলো ইসরায়েলের অ্যাক্সেস বন্ধ করতে পারবে না। এ চুক্তির নৈতিক ও আইনি দিক নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। গত বছর মাইক্রোসফট অবৈধ নজরদারি কার্যক্রমে ইসরায়েলি সেনাবাহিনীর সম্পৃক্ততা প্রকাশের পর তাদের ক্লাউড অ্যাক্সেস বন্ধ করে দিয়েছিল, কিন্তু নিম্বাস চুক্তিতে গুগল ও অ্যামাজন প্রতিশ্রুতি দেয় যে তারা কোনো অবস্থাতেই ইসরায়েলের অ্যাক্সেস সীমিত করবে না। যদিও সরকারিভাবে প্রকল্পটি কেবল বেসামরিক মন্ত্রণালয়গুলোর জন্য বলে দাবি করা হয়েছে, তবে ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে সেনাবাহিনীর কম্পিউটিং ও নজরদারি অবকাঠামোতে নিম্বাসের ওপর মারাত্মক নির্ভরতা রয়েছে। বিশেষ করে গাজায় চলমান সামরিক অভিযানে এর নির্ভরতা অপরিসীম। এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা স্বীকার করেছেন ওই সেবাগুলো তাদের লক্ষ্যভেদ কার্যক্রমে অত্যন্ত কার্যকর অপারেশন পরিচালনা করার সক্ষমতা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ব্যবস্থা মার্কিন গোপনীয়তা আইন লঙ্ঘন করেছে। এর ফলে গুগল ও অ্যামাজন বড় ধরনের মামলার ঝুঁকিতে পড়তে পারে। এসব তথ্য এমন সময় প্রকাশিত হলো যখন ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে শুনানি চলছে। এআই চালিত টার্গেটিং, বায়োমেট্রিক নজরদারি ও ক্লাউড ভিত্তিক তথ্য বিশ্লেষণের ব্যবহার যুদ্ধাপরাধের আশঙ্কা আরও জোরদার করেছে। সৃষ্টি ঘটক, ৭১। ওমরা ভিসার মেয়াদ ৩ মাস থেকে কমিয়ে ১ মাস করল সৌদি সরকার। আগামী সপ্তাহ থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে কেউ যদি সৌদি আরবে প্রবেশ না করেন তাহলে তার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে মেয়াদ কমানো হলেও এতে ওমরা পালনকারীদের সৌদি আরবে থাকার সময়সীমায় কোনো প্রভাব পড়বে না। ভিসাধারীরা দেশটিতে পৌঁছানোর পর ৩ মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন। সৌদির জাতীয় ওমরা ও ভিজিট কমিটির উপদেষ্টা আহমেদ বাজাফার বলেন, শীত মৌসুমে মক্কা ও মদিনায় ভিড় নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত জনসমাগম ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে অক্টোবরের শুরুতে সৌদি কর্তৃপক্ষ আরও কিছু কঠোর নিয়ম চালু করেছিল। এর মধ্যে রয়েছে ওমরা যাত্রীদের জন্য আবাসন ও পরিবহন আগেই নুসুক বা মাসার প্ল্যাটফর্মে বুকিং নিশ্চিত করার বাধ্যবাধকতা। সাম্প্রতিক নীতিমালায় সৌদি আরব আরও জানিয়েছে, দেশটিতে অবস্থানরত যে কোনো ধরনের ভিসাধারী তাদের অবস্থানকালে ওমরা পালন করতে পারবেন। প্রতিরক্ষা খাতে সহযোগিতা এগিয়ে নিতে ১০ বছর মেয়াদী একটি কাঠামো চুক্তিতে সই করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। এই তথ্য জানিয়েছে রয়টার্স। খবরে বলা হয়, কুয়ালালামপুরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়। মালয়েশিয়ায় আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে এই বৈঠকে মিলিত হন রাজনাথ সিং ও পিট হেগসেথ। হেগসেথ বলেন, এই কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর রাজনাথ সিং পরে বলেন, ভবিষ্যতে হেগসেথের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদী তিনি। ভারত ও যুক্তরাষ্ট্রের এই প্রতিরক্ষা চুক্তি ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক সহযোগিতা ও সক্ষমতা বাড়াবে বলে আশা করছে দুই দেশ। আমি জনাব সিংকে ধন্যবাদ জানাতে চাই। ভারতের সাথে আমাদের যে অংশীদারিত্ব আছে তাকে আরও সামনে এগিয়ে নিতে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ১০ বছরের এই কাঠামো চুক্তি করা হয়েছে বড় প্রত্যাশা নিয়ে। এটা আমাদের দুই দেশের সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভবিষ্যতে আরও গভীর ও অর্থবহ সহযোগিতার রুটম্যাপ। এটি আমাদের যৌথ নিরাপত্তা এবং শক্তিশালী অংশীদারিত্বের প্রতি আমেরিকার দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রকাশ। আমরা আগে ৩ বার ফোনে আলাপ করেছি। এডিএমএম প্লাস সম্মেলনের পাশাপাশি আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে আরো বৈঠক হবে আশা করি। এই মুহূর্তে প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আজ একটি নতুন অধ্যায় সূচনা হচ্ছে বলে আমি অনুভব করছি। আমি আত্মবিশ্বাসী আপনার নেতৃত্বে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো দৃঢ় হবে। ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র দিলে যুক্তরাষ্ট্রের নিজেদের অস্ত্র ভান্ডারের এর নেতিবাচক প্রভাব পড়বে না সেটি মূল্যায়ন করে দেখার পর এই ছাড়পত্র দিয়েছে তারা। তবে টমাহক সরবরাহের বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ভার তারা ছেড়ে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। বিষয়টি সম্পর্কে জানেন এমন ৩ জন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তা এই কথা জানিয়েছেন।
ট্রাম্পের এর আগে এ মাসের শুরুতে জানিয়েছিলেন তিনি এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে পাঠাতে চান না। ওই সময় হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প একথা সাফ জানিয়ে দিয়েছিলেন। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস ও পেন্টাগন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর একথা জানান তিনি। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসান শহরে শি জিনপিং এর সঙ্গে মুখোমুখি বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, শি জিনপিং এর সাথে বৈঠকে আলোচনার বড় অংশ ছিল ইউক্রেন যুদ্ধ। অনেকক্ষণ এই ইস্যুতে আলোচনা হয়েছে এবং যুদ্ধ অবসানের জন্য একসঙ্গে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত এসেছে। শি বলেছেন তিনি সহযোগিতা করবেন এবং ইউক্রেন ইস্যুতে একসাথে কাজ করবে দুই দেশ। এর বেশি কিছু করা সম্ভব নয়। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন যদি একসঙ্গে কাজ করে তাহলে তা দু দেশের জন্য তো বটেই, পুরো বিশ্বের জন্যই ভালো হবে। রাশিয়া ও চীনের সঙ্গে তাল মিলিয়ে সমানভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ 1992 সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। ট্রাম্পের সমান ভিত্তিতে পরীক্ষা মন্তব্যে কী ধরনের পরীক্ষার কথা বলা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ট্রাম্পের এই ঘোষণার প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পাল্টাপাল্টি এসব মন্তব্যে বাড়ছে নতুন উত্তেজনা। শারমিন শ্রাবণীর প্রতিবেদন। সোভিয়েত রাশিয়ার আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণা করা হয় 1991 সালের 26 ডিসেম্বর। এর মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধেরও অবসান ঘটে। পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও ধীরে ধীরে কমে আসে। যুক্তরাষ্ট্র সর্বশেষ 1992 সালে ও চীন 1996 সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। 1996 সালে জাতিসংঘের কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার স্টেট ব্যান ট্রিটিতে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশ সই করে। তখন থেকে বিশ্বের শীর্ষ এই তিন সামরিক শক্তি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি। তবে এসব দেশ নিয়মিতভাবে বিভিন্ন মাত্রার পারমাণবিক সক্ষমতা বা পরমাণু শক্তিচালিত নানা অস্ত্র ও ব্যবস্থার পরীক্ষা চালিয়ে আসছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিজ দেশের সংশ্লিষ্ট বিভাগকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম আবার শুরু করার নির্দেশ দিয়েছেন। ট্রাম্প পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে ঠিক কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়, কারণ রাশিয়া ও চীন সম্প্রতি এমন বিস্ফোরকের পরীক্ষা চালায়নি। তবে রাশিয়া সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহের শুরুতে জানান, তারা পারমাণবিক সক্ষমতার নতুন বুরে ভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পরমাণু শক্তিচালিত টর্পেডোর পরীক্ষা চালিয়েছে। পুতিনের দাবি, এসব অস্ত্র তাদের প্রতিদ্বন্দ্বীদের নেই। ট্রাম্প রাশিয়ার এসব নতুন অস্ত্র পরীক্ষার তীব্র সমালোচনা করেছেন, কিন্তু এর কয়েকদিন পর নিজেই পারমাণবিক অস্ত্রের পরীক্ষার নির্দেশ দিলেন। বিশ্লেষকদের মতে, পারমাণবিক অস্ত্রের পরীক্ষার সময় সাপেক্ষ। তাই যুক্তরাষ্ট্র কতদিনের মধ্যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে তা নিশ্চিতভাবে রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তানের মতো দেশগুলোকে উৎসাহিত করবে। নতুন করে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্র তেমন একটা লাভবান হতে না পারলেও এসব দেশ অনেক বেশি লাভবান হতে পারবে। শারমিন শ্রাবণী, ৭১। ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ট্রাম্প। যদিও ভেনেজুয়েলার আশপাশে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ায় ট্রাম্প প্রশাসন কারাকাসে সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে বলে আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ক্যারিবীয় অঞ্চলে নৌবাহিনীর ৮টি জাহাজ মোতায়েন করেছে। পুয়ের্তো রিকোতে রাডার ফাঁকি দিতে সক্ষম F-35 যুদ্ধ বিমান পাঠিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর একটি বহর অঞ্চলটির দিকে রওনা দিয়েছে। ওয়াশিংটনের দাবি, সরকার পরিবর্তন নয়, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করাই এই বিপুল সামরিক শক্তি মোতায়েনের উদ্দেশ্য। এদিকে সামরিক শক্তি মোতায়েনের ফলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর অভিযোগ করেন, ওয়াশিংটন কারাকাসে সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে এবং এই অঞ্চলে কৃত্রিম যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। চীনের এক দেশ দুই ব্যবস্থা নীতি কখনোই গ্রহণ করবে না তাইওয়ান।
তাইওয়ান নিজের স্বাধীনতা ও গণতন্ত্র অটুট রাখবে এবং আত্মরক্ষার দৃঢ় সংকল্প থেকে কোনোভাবেই সরে যাবে না। শুক্রবার তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং এসব মন্তব্য করেছেন। উত্তর তাইওয়ানের হুকো সামরিক ঘাঁটিতে সৈন্যদের উদ্দেশ্যে বক্তৃতাকালে প্রেসিডেন্ট লাই বলেন, শক্তি প্রকৃত শান্তি নিশ্চিত করতে পারে। আগ্রাসনের দাবিতে নতি স্বীকার করে সার্বভৌমত্ব ত্যাগ করলে কখনো শান্তি আসবে না। তাই মর্যাদা ও দৃঢ়তার সঙ্গে বর্তমান অবস্থা বজায় রাখতে হবে বলে মন্তব্য করেন লাই। তিনি আরও বলেন, তাইওয়ানের কোনো প্রধান রাজনৈতিক দলই বেজিংয়ের এক দেশ দুই ব্যবস্থা প্রস্তাবকে সমর্থন করে না। এর আগে তাইওয়ানকে দখলে আনতে বল প্রয়োগের পথ সিদ্ধান্ত থেকে একেবারে ইস্তফা দিচ্ছে না বলে চলতি সপ্তাহে হুঁশিয়ারি দিয়েছে চীন। চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর লাইয়ের বক্তব্যের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তানজানিয়ায় গত সপ্তাহের বিতর্কিত নির্বাচনের ফলাফল নিয়ে শুরু হওয়া আন্দোলনে প্রায় 700 জন নিহত হয়েছেন। দেশটির বিরোধী দল এ তথ্য জানিয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র হতাহতের একই সংখ্যা জানিয়েছে। তানজানিয়ায় গত সপ্তাহে নির্বাচন হয়। এতে প্রধান দুটি বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। এরপর মঙ্গলবার থেকে বাণিজ্যিক রাজধানী দার এস সালামে ব্যাপক আন্দোলন শুরু হয়। বিরোধী দলের উপর দমন নিপীড়ন এবং নির্বাচনে ব্যাপক বিধিনিষেধের প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। তারা অসংখ্য গাড়ি, পেট্রোল স্টেশন এবং থানায় আগুন দিয়েছেন। আজ শুক্রবার তৃতীয় দিনে গড়িয়েছে আন্দোলন। তারা দাবি করছে নির্বাচন কমিশন যেন ফলাফল ঘোষণা বন্ধ করে দেয়। এমন পরিস্থিতিতে বর্তমান সরকার রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করেছে। এছাড়া দেশের বেশিরভাগ জায়গায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। চলছে বিশ্বযোগ। পিছিয়ে বিরতির পর ৭১ সাথে থাকুন। জেফ্রি এপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে তীব্র সমালোচনার পর যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু প্রিন্স উপাধি বাতিল হলেও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় থাকছেন তিনি। ব্রিটিশ সরকার জানায়, অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে উত্তরাধিকার থেকে আনুষ্ঠানিকভাবে অপসারণের জন্য কোনো আইন পাশ করার পরিকল্পনা তাদের নেই। অ্যান্ড্রু সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় ৮ম স্থানে রয়েছেন। তাকে আনুষ্ঠানিকভাবে তালিকা থেকে বাদ দিতে হলে পার্লামেন্টে একটি আইন পাশের প্রয়োজন হবে। কিন্তু এমন একটি আইন পাশ করা জটিল হবে, কারণ এর জন্য অস্ট্রেলিয়া এবং কানাডা সহ 14টি কমনওয়েলথ রাষ্ট্রের সম্মতির প্রয়োজন হবে। আর এখনই তাকে রাজবাড়িও ছাড়তে হবে না। বড়দিনের পর তিনি স্যান্ডরিংহাম চলে যাবেন বলে জানা গেছে।